আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে প্রধান বিচারপতির আহ্বান, বজলুর রহমান স্মৃতি পদক প্রদান। সাধারণ মানুষের সাধ্যের বাইরে জীবনযাত্রার ব্যয়, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সরকার কারো সাথে বন্ধুত্ব রক্ষা করে না বলল আওয়ামী লীগ। রেল চুক্তির সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে বিএনপি। এবং টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছেন টাইগাররা। 10 বছরের ক্রিকেট জীবনে এমন ব্যাটিং ব্যর্থতা দেখেননি বললেন তাসকিন। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। স্মার্ট ব্রেইন গ্র্যাজুয়েটদের হাতে সম্মাননা স্মারক এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দীর্ঘদিন ধরেই বাজার পরিস্থিতির কোনো উন্নতি নেই। নিত্যপণ্যের দাম বেড়ে চলায় জীবনযাত্রার ব্যয় মেটানো সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ কাঁচা সবজির দাম কেজি প্রতি 60 টাকার বেশি। মরিচের দামও কমেনি। ভারতের পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দেশি পেঁয়াজের দাম 90 থেকে 100 টাকা কেজি। আলু 60 টাকার কমে বিক্রি হচ্ছে না। মাসুদ শাকিলের রিপোর্ট। ঈদুল আজহার পর 10 দিন পেরিয়ে গেলেও রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম। বাজারে সবজির স্বাভাবিক সরবরাহ থাকলেও দাম বেড়ে চলায় হেরফের নেই। ওই চিচিঙ্গা আছে 60 টাকা, উস্তা আছে 100, করলা 120, ফুলকপি 60, 70, পেঁপে 60, লাউ 80 টাকা, ওই পটল 60 টাকা, টমেটো 140, 160, কাঁচামরিচ হচ্ছে 320। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 300 টাকার বেশি। পেঁয়াজের দামও বাড়ছে। আলুর দাম 60 টাকারও বেশি। পেঁয়াজ ঈদের পরে দাম বাড়ছে। ঈদের 7-8 টাকা কেজিতে বাড়ছে। 90 টাকা বেশি, 85 আনছি। আর আলু 60 টাকা, 52 টাকা পাইকারি, 52-53, খুচরা বেশি 60 টাকা। ঈদের পর হওয়ায় মাছের বাজারে ক্রেতাদের ভিড়। ইলিশের যথেষ্ট সরবরাহ থাকলেও প্রতি কেজি ইলিশের দাম 1800 টাকা। 900 গ্রাম মাছ আজকে আনছি 1600 টাকা কেজি। যে আমদামি কম, মানে মাছ নাই নদীতে, খুব কম। আজকে মাছ আনছি ধরুন 80 পিস আনছি, 80 পিস 40 পিস নেন, বেশি 40 পিস আছে, বেচা হয়ে যাবে না। ডিমের দাম 150 টাকা ছাড়িয়েছে। বাজার করতে এসে তালিকায় কাটছাট করা ছাড়া সাধারণ মানুষের উপায় নেই। কাঁচামরিচ কিনতে পারে নাই, দাম অনেক বেশি। কম আর কি নিছে, আধা কেজি নিছে। এই টমেটোর দাম বেশি। ভালোগুলো আর কি, একটু ভালোগুলো চাচ্ছিলাম আর কি, কিনছি মানে অল্প অল্প করে কিনছি। এই যে এটা আর কি। আপাতত গরু খাসির মাংসের প্রতি মানুষের আগ্রহ কম। আম বিক্রি হচ্ছে কেজি প্রতি 130 টাকায়। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শেখ হাসিনা সরকার কোনো দেশের সাথে বন্ধুত্ব রক্ষা করে না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক কর্মসূচিতে তিনি দাবি করেছেন, যারা প্রতিদিন ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খুঁজছে তারা আবারও ভুল পথে হাঁটছে। বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলাচলের চুক্তির সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, অসম এই চুক্তি বাতিল না করলে জনগণ সরকারকে ক্ষমা করবে না। তিনি বলেন, ভারত বিরোধিতা বিএনপির নয়, দেশের জনগণের ইস্যু। দেশে অকার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ভারত ক্রমাগত চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না। বিএনপি দেশে একদলীয় শাসন ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এবার নিউকে টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট।
টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। এবারের আসরে মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্সের পর সুপার 8-এ ভক্তদের হতাশ করেছে টাইগাররা। দেশে ফিরে তাসকিন আহমেদ জানান 10 বছরের ক্যারিয়ারে এমন ব্যাটিং ব্যর্থতা দেখেননি তিনি। বিস্তারিত তাফিমুল ইসলাম সুজনের রিপোর্টে। ওয়েস্ট ইন্ডিজ থেকে যুক্তরাষ্ট্র, এরপর দুবাই হয়ে ঢাকায় পৌঁছানো বাংলাদেশ দলের ক্রিকেটারদের চোখে মুখে ছিল ভ্রমণ ক্লান্তির ছাপ। সেমিফাইনালে না যেতে পারার হতাশা তো আছেই। 1.5 মাসের দীর্ঘ সফর শেষে শুক্রবার সকালে ঢাকায় ফিরে টাইগাররা। অন্য ক্রিকেটাররা দেশে ফিরলেও দলের সঙ্গে ফিরেননি সৌম্য লিটন। তবে দলকে রেখেই একদিন আগেই দেশে ফিরেন সাকিব আল হাসান। হেড কোচ চন্দ্রিকা হাথুরা সিংহে সহ বিদেশি কোচরাও দুবাই থেকে নিজ নিজ দেশে ছুটিতে গেছেন। বিমানবন্দরে দলের পক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। বিশ্বকাপে দলের পারফরমেন্স নিয়ে কথা বলেন তিনি। ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল। আপনারা যদি স্ট্যাটস চেক করেন, অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে, ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাআল্লাহ। ব্যর্থতার পাশাপাশি ম্যাচ জয়ের হিসাবে এটি বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ বলে মনে করেন তাসকিন আহমেদ। বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে, সুপার 8-এ উঠছি সর্বপ্রথম। এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি, তো মানে পজিটিভ আছে, বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। ভক্তদের দলের প্রতি বিশ্বাস রাখতে বললেন তাসকিন আহমেদ। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। ইতিহাসের সবচেয়ে বেশি 20 দল নিয়ে গ্রুপ পর্বের পর সুপার 8 ও সেমিফাইনালে লড়াই শেষে টি-20 বিশ্বকাপ পেয়েছে তার সেরা 2 ফাইনালিস্ট। 29 জুন বার্বাডোসে শিরোপা লড়াই মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও ভারত। দ্বিতীয় সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট পায় টিম ইন্ডিয়া। এর আগে আফগানদের রূপকথা থামিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে সাউথ আফ্রিকা। শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। নিউইয়র্কের প্যাভিলিয়নে টি-20 বিশ্বকাপের আপডেট জানতে যাব নিউজরুমে থাকা রাহুল রায়ের কাছে। রাহুল, টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? হৃদয়, আপনাকে ধন্যবাদ। আসলে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে বিশ্বকাপ। 20 দল নিয়ে এই প্রথমবার টি-20 বিশ্বকাপ হচ্ছে এবং আমরা একদম শেষ দিকে, আগামীকালকেই ফাইনাল। আমরা যদি একটু রিভিউ করি এই যে বিশ্বকাপটা, কি আসলে বলার মতো ঘটনা কিংবা স্মরণীয় ঘটনা আমরা দেখেছি যে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ এবার স্বাগতিক দল। ইউএসএ মূলত বেসবল, বাস্কেটবল এর জন্যই বিখ্যাত এবং তাদের ফুটবলকে সকার বলে মোটামুটি। কিন্তু ক্রিকেট যে যুক্তরাষ্ট্রে এইভাবে তারা বিশ্বকাপ আয়োজন করবে এটা কখনো ভাবেনি এবং যুক্তরাষ্ট্রের কিছু মানুষ অবাকও হয়েছে যে তাদের ক্রিকেট টিম রয়েছে, তারা কিন্তু বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে। আপনি জানেন যে পাকিস্তানকে তারা হারিয়ে দিয়ে সুপার 8-এ খেলেছে এবং বলা হচ্ছে যে এখন ক্রিকেটটা যুক্তরাষ্ট্রতেও ধীরে ধীরে জনপ্রিয় হবে। উগান্ডা, আফ্রিকার একটি দল, তারা প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলতে এসে একটি ম্যাচ জয় পেয়েছে এবং সেই জয়ের কারণে তারা যখন দেশে ফিরেছে তাদেরকে বিরচিত সংবর্ধনা দেওয়া হয়েছে। ছাদখোলা বাসে তাদেরকে স্বাগত জানিয়েছে দেশবাসী। আর সবচেয়ে যেটি বলতে হবে যে আফগানিস্তানের কথা, দারুণ খেলেছে। অনেক পরে 2001 সালে তাদের জাতীয় দল গঠন হয়, সেখান থেকে তারা ক্রিকেটে এত দারুণ উন্নতি করেছে যে এবার সেমিফাইনাল খেলেছে। যদিও সেমিফাইনাল তাদের এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্স ছিল না, এরপরেও আফগানিস্তান আসলে মানুষের হৃদয় জয় করেছে। শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ সুপার 8-এ এসেছে। শ্রীলঙ্কার যিনি হেড কোচ তিনি কিন্তু পদত্যাগ করেছেন এই তারা সুপার 8-এ যেতে না পারার পরপরই, এবং তাদের যে পরামর্শক মাহেলা জয়বর্ধনে, শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান, তিনিও কিন্তু সেই পদ থেকে পদত্যাগ করেছে। তবে সব কিছু পেরিয়ে আসলে আমরা দেখেছি দুটো সেমিফাইনালে দেখেছি সাউথ আফ্রিকাও এখন অপরাজিত এবং ভারতও অপরাজিত। এই দুটি টিম এখন
ফাইনাল খেলছে। সবার প্রত্যাশা যে ফাইনালটা একটি জমজমাট ফাইনাল হবে, দারুণ একটি ফাইনাল হবে, যেন সবাই আসলে ক্রিকেটটা জিতে যায় সেটাই চাইছে। আমি একদম ছোট্ট করে বলবো যে আমাদের দেশের ক্রিকেট, সেটা নিয়ে তো আমাদের বলতেই হবে, আমাদের মূল ভাবনা সেটি। তারা দেশে ফিরেছেন, তাসকিনের কথাও আপনি শুনছিলেন, আসলে সেই তাসকিনের কথা রেশ ধরে আমরা কিন্তু দেখেছি যে ড্যারেন গঙ্গা, ক্লাইভ লয়েডের আমাদের একটি রিপোর্ট গিয়েছে, তারা কিন্তু বিভিন্ন পরামর্শ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বলেছেন, কেউ বলেছেন যে পাওয়ার হিটিংয়ের জন্য আলাদাভাবে ব্যাটসম্যানদের তৈরি করতে। এ ধরনের নানান পরামর্শ কিন্তু ক্রিকেট কিংবদন্তিদের কাছ থেকে আসছে। আমরা আশা করি বিসিবি সেগুলো গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেবে। হৃদয়। রাহুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাহুল রায় নিউক্লিয়ার প্যাভিলিয়ন থেকে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময়ে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে কেন্দ্রে ভোটার থাকলে ভোটদানের সময় মধ্যরাত পর্যন্ত বাড়ানো হতে পারে। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর কারণে নির্ধারিত সময়ের 1 বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জনপ্রিয় শিশু সাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ছোট কাকু সিরিজের নতুন নাটক হবিগঞ্জের হরবোলা টেলিভিশনে প্রদর্শনের পর এবার প্রদর্শিত হচ্ছে চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। জনপ্রিয় এই সিরিজের পরিচালক অনিমেষ আইচ। ছোট কাকু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। তিনি ছাড়াও এবার এই নাটকে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, তানভীর হোসেন প্রবাল, দীপা খন্দকার, ফারুক আহমেদ, বিশাল চৈতি, মার্জিয়া ও মঞ্জুর সহ অনেকে। এবার ছোট কাকু সিরিজের নতুন এই নাটকটিতে যুক্ত হয়েছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। এবার নিটোল টাটা বিশেষ সংবাদ। চতুর্থ স্মার্ট ব্রেইন বাংলাদেশ ন্যাশনাল কম্পিটিশন অ্যাওয়ার্ড সেরিমনি ও কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্মার্ট ব্রেইন গ্র্যাজুয়েটদের হাতে সম্মাননা স্মারক ও মেডেল এবং ন্যাশনাল কম্পিটিশন বিজয়ীদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন স্মার্ট ব্রেইন বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর কারি মোহাম্মদ রমজান আলী এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসগর আলী। এই শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিকে দ্রুত সময়ের মধ্যে গণিত সহ বিভিন্ন সমস্যার সৃজনশীল সমাধান করতে পারে। ন্যাশনাল কম্পিটিশনের বিজয়ীরা 11ই আগস্ট থাইল্যান্ডে 22তম স্মার্ট ব্রেইন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে 18টি দেশের প্রতিযোগীদের সাথে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে। এবার কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমন্বিত পদ্ধতিতে আউশ ধান আবাদ করছেন কৃষক। বোরো আমনের মাঝামাঝি সময়ে অনেক জমিতে এ জাতের ধান আবাদ হয়ে থাকে। বোরো ধান আবাদের পর আমন চাষ হয় না এমন পতিত জমিতেও আউশ ধান চাষ করছেন এই অঞ্চলের কৃষক। এবার প্রকৃতি সংবাদ। পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার গাছে গাছে বসানো হয়েছে দুর্যোগ সহনশীল পাখির বাসা। এমন উদ্যোগ হুমকিতে থাকা জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। বিচারাধীন বিষয়ে মিডিয়া ট্রায়ালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক 2023 প্রদান অনুষ্ঠানে তিনি আদালতের সংবেদনশীল বিষয়ে প্রতিবেদন প্রকাশে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। লুথুর রহমান সোহাগের রিপোর্ট। বাংলাদেশের সাংবাদিকতায় যারা অসাধারণ অবদান রেখে গেছেন তাদের অন্যতম বজলুর রহমান। মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল সমাজ গঠনে আমৃত্যু কাজ করে গেছেন কীর্তিমান এই সাংবাদিক। বজলুর রহমানের সম্মানে 16 বছর ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক দিয়ে আসছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এবছর এই পদক পেয়েছেন
চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট লাইলা নওশিন, ভোরের কাগজের ঝর্ণামণি ও ডেইলি স্টারের আহমদ ইশতিয়াক। ঝর্ণামণি মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ বিষয়ক 15টি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন 2023 সালের 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। দৈনিক ভোরের কাগজ যথাযথ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে তা প্রকাশ করে। ধারাবাহিক প্রতিবেদনসমূহের বিষয় বৈচিত্র্যের নতুনত্ব, সংগৃহীত তথ্যের বস্তুনিষ্ঠতা এবং শব্দ ও ভাষার ব্যবহার বিচারকদের চমকৃত করেছে। আহমেদ ইশতিয়াক এর ইনসার্টস অফ দ্য ফরগটেন কিলিং ফিল্ডস 1971, কিলিং ফিল্ডস রিভার্ড বাট নট প্রিজার্ভড, স্লো পেস, ইরেগুলারিটিজ ওয়ার্ক, it was mark monument construction, series genocide in 1971, 3 times a survivor। এই 4টি শিরোনামে প্রতিবেদনের জন্য 2023 সালে 14 থেকে 17 ডিসেম্বর ডেইলি স্টার পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ধারাবাহিক প্রতিবেদনসমূহের বিষয় বৈচিত্র্য, নতুনত্ব, সংগৃহীত তথ্যের বস্তুনিষ্ঠতা এবং শব্দ ও ভাষার ব্যবহার বিচারকদের চমকৃত করেছে। লায়লা নওশিন মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ ধারাবাহিকতা প্রতিবেদন মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ ইস্যু তৈরি করেন এবং 2023 সালের 7 থেকে 15 ডিসেম্বর চ্যানেল আইতে যথাযথ গুরুত্ব দিয়ে তা সম্প্রচার করা হয়। প্রতিবেদনটিতে অনুসন্ধানের পারঙ্গমতা, তথ্যের বস্তুনিষ্ঠতা বিচারকদের মনোযোগ আকর্ষণ করেছে। যথাযথ তথ্যপাত্র সংগ্রহের জন্য প্রতিবেদকের পরিশ্রমলব্ধ গবেষণা ছিল প্রশংসনীয়। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা বলেন, সংবাদ প্রতিবেদনের মূল্যায়ন তাদের মুক্তিযুদ্ধ বিষয়ে আরও গভীরভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। নারীদের দুঃখজনক দিকটাকেই বেশি তুলে ধরা হয়েছে, কিন্তু নারীরা যে যুদ্ধ করেছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, সেই দিকটা ফুটিয়ে ওঠা হয়েছে কম। যেমন আমি এই কাজটা করতে গিয়ে আমি বেশ কয়েকজন নারীকে পেয়েছি একদম সম্মুখ যোদ্ধা। কাজ করা হয় মানে মুক্তিযুদ্ধকে ভালোবেসে, মুক্তিযুদ্ধের আসলে কারণ আমাদের জন্ম ইতিহাসটা মুক্তিযুদ্ধের মাধ্যমে রচিত, তো সে বিষয়ে আসলে নিজের দায়বদ্ধতা আর পাশাপাশি এই বিটটা আসলে কাজ করতে গিয়ে আসলে আমার যেটা মনে হয় যে মানে দায়বদ্ধতার জায়গা থেকে আসলে কাজটা করা। আসলে মুক্তিযুদ্ধ তো আমাদের ইতিহাসটাকে তো ভুলে গেলে চলবে না, তাই যে কাজগুলো হয়েছে সেগুলোকে আবার নতুন নতুন করে মানে মানুষের সামনে, গণমানুষের সামনে নিয়ে আসা উচিত। এরকমই একটি কাজ করেছি যে মুক্তিযুদ্ধের শেষ সময়ে জাতিসংঘে যে নিরাপত্তা পরিষদে বাংলাদেশ বিষয়ে যে অধিবেশনগুলো হচ্ছিল সেই সময়টাকে আমি তুলে ধরেছি দিনভিত্তিক, আজকে হচ্ছে কালকে হচ্ছে এরকম করে। নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে সাংবাদিকদের মুক্তিযুদ্ধের ভিন্ন ভিন্ন আঙ্গিক নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। 16 বছরে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বহু সাংবাদিক এই পুরস্কার পেয়েছে। রহমান শ্রীপদক মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতাকে কেন্দ্র করে দেওয়া হয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্ত আছে। 1971-এর সেই মহান মুক্তিযুদ্ধের সাথে 2024-এর প্রজন্ম, ভবিষ্যতে 2050-এর প্রজন্ম যেন যুক্ত থাকে। অনুষ্ঠানে বিচারাধীন বিষয়ে সাংবাদিকদের প্রতিবেদন করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু ঘটনায় আমরা কোর্ট ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বিগ্ন বোধ করছি। আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা প্রত্যাশা করি। স্বাধীনতা বিরোধী শক্তি সংখ্যায় বাড়ছে ইঙ্গিত দিয়ে এর বিপদ সম্পর্কেও সবাইকে সতর্ক করেছেন প্রধান বিচারপতি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নিউ ইয়র্ক প্রবাসীদের কাছে পরিচিত বাংলা বইয়ের প্রতিষ্ঠান মুক্তধারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময়ে 26শে জুন বুধবার রাত 11:15টায় একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে 74 স্ট্রিটের রেস্টুরেন্ট সহ আশপাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে দ্বিতীয়বার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হল মুক্তধারা। দুর্নীতি রোধ এবং দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে নতুন ধারা বাংলাদেশ এনটিপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে দুর্নীতিবাজদের তালিকা তৈরি করে তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান বক্তারা।
নেতারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বেনজির, মতিউরের মতো কর্মকর্তারা সম্পদের পাহাড় গড়ার সাহস পায়। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনবান্ধব খাতে ব্যবহারের দাবি জানান তারা। পরে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং এনভিআর কর্মকর্তা মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।